আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসগত দিক থেকে এবং রাজনৈতিক অঙ্গন থেকে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। যদিও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি ঘিরে তেমন একটি চর্চা কিন্তু আমরা লক্ষ্য করছি না। তবে অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক পটভূমি রয়েছিল বা বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছিল, সেই প্রেক্ষাপটগুলিতেও কিন্তু আওয়ামী লীগ বিগত বছরগুলোতে অর্থাৎ ১৯৭৫ সনেও কিন্তু এরকম নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৯৭৫ সনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে অস্তিত্ব সংকট তৈরি হয়েছিল, সেই অস্তিত্ব সংকটের তুলনায় কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই ছোট পরিসরে দেখা হচ্ছে। এবং ১৯৭৫ সন পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে কি পারবে না, এই নিয়েও কিন্তু নানা ধরনের তখনকার সময়ে গণমাধ্যমগুলো থেকে শুরু করে যারা রাজনৈতিক বুদ্ধা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের তৎপরতা কাজ করছিল। এছাড়াও যারা অন্যান্য দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, যদিও তখনকার সময়ে রাজনৈতিক দলের সাথে জড়িত বা সম্পৃক্ত থাকা সত্ত্বেও বাংলাদেশে কিন্তু সামরিক শাসনের এক ধরনের সিলসিলা জারি ছিল। যার ফলশ্রুতিতে যারাই বাংলাদেশের কর্ণধার হয়েছিলেন কিংবা বাংলাদেশ শাসন কাজে নিয়োজিত হয়েছিলেন, তারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে পুনরায় উত্থাপিত হবে, পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বাংলাদেশ আবার শাসন করবে, এই ধরনের কোনো চিন্তাধারা কিন্তু তাদের মনের মধ্যে পোষণ করেননি। তবে আমরা দেখেছি ইতিহাস পর্যালোচনা করে এবং আপনারা যারা রাজনৈতিক আ বিচার বিশ্লেষণ করে থাকেন, তারা অবশ্যই এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবেই জানেন যে এর পরবর্তীতে বা সেই সময়টুকুর মধ্যে দীর্ঘ ২১ বছরের একটি ব্যবধান তৈরি হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের যে রাজনীতি ছিল, সেই রাজনীতিতে ফিরে আসার জন্য। এবং সেই রাজনীতিতে ফিরে আসাও কিন্তু খুব স্বাভাবিক বা চাট্টিখানি কথা ছিল না। বরঞ্চ সেই পরিস্থিতি কাটিয়ে উঠে আন্দোলন সংগ্রাম এবং নেতাকর্মীদের মধ্যে যে ঐক্যবদ্ধতা ছিল, সেই ঐক্যবদ্ধতা তৈরি করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে ঐতিহাসিকগত একটি রাজনীতি রয়েছে, সেই রাজনীতির ধারা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি ১৯৯০ সনে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেকেই বলছেন যে তখন যদি আওয়ামী লীগ মাঠে না থাকতো বা আন্দোলন সংগ্রাম না করতো, তাহলে হয়তোবা সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হতো না। আবার এর পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় চলে গেল, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখনও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠে ব্যাপক আন্দোলন সংগ্রামের জন্ম দিয়েছিল এবং তাদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু সফল হয়েছিল। কারণ বেগম জিয়া কিন্তু সেই সময় ১ বছরের মধ্যে ২ টি নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। এটি মূলত আওয়ামী লীগের একটি সংগ্রামীর ইতিহাস কিংবা আওয়ামী লীগের যে জাগ্রতকরণ নীতি রয়েছে, সেই জাগ্রতকরণ নীতির একটি ইতিহাস। তবে আমি ওইদিকে যাচ্ছি না। যেহেতু ইতিহাস বুদ্ধা এবং ইতিহাস সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন। এখন যেই বিষয়টি আসলে সামনে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ২০২৪ সনের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়ে গেল। এর পতনের পরবর্তীতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অনেকেই মনে করছেন যে নিঃশেষ হয়ে গেছে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অভ্যন্তরীণভাবে যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, এরা কিন্তু বর্তমানে দেশে অবস্থান করছেন না বা দেশের বাইরে অর্থাৎ ভারতে কিংবা অন্যান্য দেশে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এর পিছনেও বেশ কিছু কারণ রয়েছে, যেটি বাংলাদেশের ঐতিহাসিকগতভাবে রাজনৈতিক আরেকটি অধ্যায়। অর্থাৎ ক্ষমতায় যারা যায় তারা সাধারণত তাদের এন্টি যে রাজনৈতিক দলগুলো থাকে, তাদের নেতাকর্মীদের উপর নানা ধরনের নির্যাতন, নিপীড়ন করে থাকেন। এটি আমরা আওয়ামী লীগের রাজনীতির সময়ে লক্ষ্য করেছি এবং তখনকার সময়ে বিএনপির তথা জামায়াতের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, তারা মূলত দেশে অথবা দেশের বাইরে বিভিন্নভাবে আত্মগোপনে ছিলেন। আবার বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা এবং নির্যাতন, নিপীড়নের শিকারও কিন্তু হয়েছেন আওয়ামী লীগ রাজনীতিবিদদের দ্বারা। সুতরাং এই যে বিষয়টি, এই বিষয়টির কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ভারতে কিংবা অন্যান্য দেশে পলাতক অবস্থায় রয়েছেন।
তবে তাদের এই পলাতক থাকা কিংবা ভারতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু বেশ ঢালাওভাবে আলোচিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ দৃশ্যপটভাবে কোনো ধরনের কর্মসূচি দিয়ে আওয়ামী লীগকে একসারিতে করে এনে বিশাল কোনো ধরনের আন্দোলন সংগ্রামের ডাক দিতে আমরা দেখিনি। তবে হয়তোবা অদূর ভবিষ্যতে কিংবা নির্বাচন পূর্ববর্তী সময় অথবা বাংলাদেশে আসন্ন যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে ঘিরে একটি আন্দোলন কর্মসূচির পরিকল্পনা হয়তোবা আওয়ামী লীগ করছে। তবে আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে এক ধরনের নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ মুখপাত্র নিয়োগ কিংবা শেখ হাসিনার পরিবর্তে নতুন কে আওয়ামী লীগের হাল ধরবে এই বিষয়টি নিয়ে কিন্তু নানা ধরনের গুঞ্জন আমরা ইতিমধ্যে শুনেছি। কিছুদিন পূর্বে যখন শেখ হাসিনার কথাবার্তা বা শেখ হাসিনার বার্তাসমূহ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পৌঁছানোর জন্য একজন মুখ্য সংগঠক কিংবা মুখপাত্র খোঁজা হচ্ছিল, তখন বেশ কয়েকজন গ্রহণযোগ্য নেতার নাম কিন্তু উঠে এসেছিল। তবে আওয়ামী লীগ তাদের যে সাংগঠনিক বা কার্য কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে কিন্তু এ ধরনের কোনো বার্তা বা এ ধরনের কোনো মুখ্য সংগঠক নিয়োগ দেয়নি অথবা প্রচার করেনি। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে একটি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বা শেখ হাসিনা যিনি বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী রয়েছেন, উনার যে কথাবার্তা রয়েছে, উনার যে দিক নির্দেশনা রয়েছে সেটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কোনো ধরনের আ মিডিয়াম কিংবা বার্তাবাহক অথবা মুখ্য সংগঠক যে বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করবে, এই ধরনের কোনো পদক্ষেপ নিতেও কিন্তু আমরা দেখিনি। সবাই কিন্তু সর্বোপরি শেখ হাসিনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপর যে নির্ভরশীলতা রয়েছে, সেই নির্ভরশীলতা নিয়েই কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি পরিচালনা করছেন। তবে এখানে বর্তমানে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার নিয়ে এক ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে কিন্তু অবস্থান নিতে পারেনি। যদিও বিচ্ছিন্নভাবে কিছু মিছিল কিংবা বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচি তারা পালন করেছে, তারপরও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সম্পূর্ণরূপে ফেরার জন্য কিন্তু এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যে নেতৃত্বের মাধ্যমে সম্পূর্ণ একটি সংগঠন সংগঠিত হয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক সম্পূর্ণ বিষয় পরিচালনা করবে। এই বিষয়টি নিয়ে আমরা লক্ষ্য করেছি যে ভারতে আওয়ামী লীগের দফায় দফায় বেশ কিছু কার্য কমিটির মিটিং হয়েছে এবং কিছু কিছু মিটিংয়ে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং উনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। অনেকেই ভাবছেন যে সজীব ওয়াজেদ জয়কে হয়তোবা শেখ হাসিনার পরিবর্তে বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে নিয়োগ দেওয়া হবে। এর পিছনে যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে বিগত দিন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন সজীব ওয়াজেদ জয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরবর ছিলেন এবং উনি বিভিন্ন ধরনের বার্তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার করার চেষ্টা করেছেন। তখন থেকে কিন্তু সজীব ওয়াজেদ জয়কে অর্থাৎ শেখ হাসিনা পুত্র যিনি রয়েছেন উনাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ে নেতৃত্বে আসা নিয়ে এক ধরনের কথাবার্তা বা গুঞ্জন তৈরি হয়েছে। এখনো কিন্তু সেই বিষয়টি নিয়ে নতুনভাবে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে বলছেন যে শেখ হাসিনা হয়তোবা এখন আর দায়িত্বে থাকবেন না। বরঞ্চ শেখ হাসিনার পরিবর্তে সজীব ওয়াজেদ জয়কে সেই দায়িত্ব দেয়া হবে। আবার সজীব ওয়াজেদ জয়ের বিচক্ষণতা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে। যে উনি প্রকৃতপক্ষে একটি সংগঠন বা আওয়ামী লীগের মতো একটি বৃহৎ সংগঠনের মুখপাত্র হয়ে বা প্রধান হয়ে পরিচালনা করতে পারবেন কিনা। আমি এখানে মনে করছি যে সজীব ওয়াজেদ জয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল তখন কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন এবং বাংলাদেশের মাঠ রাজনীতিতে উনার ব্যাপক বিচরণ না থাকলেও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কিন্তু উনি বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন। তৃণমূল পর্যায়ে প্রকৃতপক্ষে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে কিন্তু শেখ হাসিনাকেই তাদের নেত্রী হিসাবে গ্রহণযোগ্যতা দেয় এবং এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এই বিষয়টি সবথেকে বেশি আমরা লক্ষ্য করি। সেটি হচ্ছে শেখ হাসিনার সিদ্ধান্তকেই কিন্তু তারা
চূড়ান্ত বলে গণ্য করেন। এখন আসলে শেখ হাসিনা যদি কোনো ধরনের নির্দেশনা দেন যে সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের মুখপাত্র করা হবে, মুখ্য সংগঠক করা হবে অথবা উনাকে দায়িত্ব দেওয়া হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য, তাহলে হয়তোবা আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে পারেন। তবে বর্তমান জেনারেশন যারা রয়েছেন অর্থাৎ তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা আসলে এই বিষয়টি কিভাবে মেনে নিবেন? কারণ বাংলাদেশ বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেখানে কিন্তু তরুণদের মাধ্যমে কিন্তু দেশে আন্দোলন সংগঠিত হচ্ছে। তরুণরাই কিন্তু অনেকটাই দেশকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন। সেই হিসাবে এই যে পরিবারতন্ত্রের একটি বিধান রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই পরিবারতন্ত্রের বিধান কি এই তরুণ প্রজন্ম মেনে নেবে কিনা? এটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তবে শেখ হাসিনা যদি সজীব ওয়াজেদ জয়কে কিংবা সজীব ওয়াজেদ জয় ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে নিযুক্ত করেন এবং সংগঠিত করার দায়িত্ব দেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূল পর্যায়ের তারা মেনে নিবেন। কারণ যেহেতু শেখ হাসিনার উপর তাদের এখন পর্যন্ত সম্পূর্ণ আস্থা রয়েছে এবং শেখ হাসিনার সিদ্ধান্তকেই তারা চূড়ান্ত হিসেবে মূল্যায়ন করেন। সেই হিসাবে আমার মনে হয় না যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি হবে।